হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। আজকে আমি আপনাদের যে ভৌতিক গল্পটি শোনাবো সেই গল্পটির নাম শেষ দেখা। তো গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে গল্পটি পাঠে আমি অনামিকা। তো চলুন গল্পটি শুনতে থাকুন। নেমন্তন্নটা অনেকদিন আগে থেকেই করে রেখেছিল সুজন, কিন্তু যাবো করে আমার আর যাওয়া হচ্ছিল না সুজনদের বাড়ি। আমাদের বন্ধুদের মধ্যে সুজনই সবার আগে চাকরি পেয়েছিল, তাও আবার বিদেশে। সুজনের বাড়ি টাকি। সুজন প্রায় বলতো, একদিন এসে আমাদের বাড়ি থাকবি, গোটা টাকি তোকে ঘুরিয়ে দেখাবো, নৌকা চড়াবো, বাংলাদেশও দেখাবো। সুজনের চাকরি পাওয়ার কয়েক মাস পর আমিও চাকরি পেয়ে যাই। সুজন যখন বাড়ি আসতো তখন আমার আর সময় হয়ে উঠতো না, তাই ওদের বাড়িতেও যেতে পারছিলাম না। কিন্তু এরপর নাকি ও 2 বছরের আগে আর আসতে পারবে না। তাই এক শনিবার দেখে ঠিক করলাম অফিসের পর ওদের বাড়ি যাব। সেই রাতটা ওদের বাড়িতে থেকে তারপর রবিবার বিকেলবেলা বাড়ি ফিরব। সেই মতো সুজনকে ফোন করে জানিয়ে দিলাম যাওয়ার তারিখটা। আমি যাব শুনে সুজন তো খুব খুশি, গড় করে বলে গেল ট্রেনের সময়। ঠিক করলাম শিয়ালদা থেকে 7:45 হাসনাবাদ লোকালটা ধরব, আর সুজন বলল স্টেশন চলে আসবে আমাকে নিতে। সময়টা ছিল বৈশাখ মাসের শেষ। কয়েকদিন থেকেই গরমটা আরও বেড়েছে, আর ইতিমধ্যে 2-3বার ফোন করা হয়ে গেছে সুজনের যে আমি কখন অফিস থেকে বেরোচ্ছি। অফিস থেকে বেরোনোর সময় খেয়াল করলাম আকাশটা মেঘে ছেয়ে গেছে, আর মাঝে মাঝেই বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। অফিসের নিচের দিকেই ট্যাক্সি নিলাম শিয়ালদা যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় যেতে না যেতেই শুরু হলো কালবৈশাখীর তাণ্ডব। ট্যাক্সি ড্রাইভার বলল, যাক অন্তত আজ রাতটা শান্তিতে একটু ঘুমোতে পারবো। আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ বাদেই ঝড়ের সাথে শুরু হলো বৃষ্টি। শিয়ালদা স্টেশন পৌঁছে টিকিট কেটে শুনলাম ঘোষণা হচ্ছে হাসনাবাদ শাখায় ট্রেন আধ ঘন্টা দেরিতে চলছে। ভাবলাম খবরটা জানিয়ে দেওয়া ভালো সুজনকে। ফোনটা পকেট থেকে বের করতেই দেখলাম সুইচ অফ হয়ে গেছে। পিঠে ব্যাগের থেকে পাওয়ার ব্যাংক বের করে ফোনটা চার্জ করতে বসলাম, কিন্তু মনের ভিতর খচখচ করতে লাগলো। মনে হচ্ছে আমার জন্য সুজনের না ভোগান্তি হয় আবার। যাই হোক, 7:45 ট্রেন ছাড়লো 8:15। ট্রেন ভর্তি লোক। কোনো রকমে একটা জায়গা করে নিলাম। অফিস ফেরত যাত্রীর সংখ্যাই বেশি, মোটামুটি সবাই সবাইকে চেনে। আমাকে অচেনা দেখে এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভাই কি এই লাইনে নতুন নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শুনে বৃদ্ধ জিজ্ঞেস করলো, তা যাওয়া হবে কদ্দূর? আমি বললাম, টাকি যাচ্ছি, আমার বন্ধুর বাড়ি। বৃদ্ধ বলল, ও টাকিতে? আমিও তো ওখানে নামবো। তা টাকির কোন জায়গায় যাবে? আমি বললাম, পাড়ার নাম তো ঠিক জানি না, বন্ধু আসবে আমাকে নিয়ে যেতে। তো যতদূর মনে পড়ে ও বলছিল গেস্ট হাউসের ওই দিক দিয়ে যেতে হয়। এরপর বাকি পথটুকু ওই বৃদ্ধের সাথেই নানান বিষয়ে গল্প করতে করতেই কেটে গেল। যত বারাসাতের দিকে ট্রেন এগোতে লাগলো, কামরাতে ভিড়ও বাড়তে লাগলো। মাঝে মাঝে জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়া কামরার ভেতরের দিকে আসছে। বারাসাত স্টেশন পার করতেই খেয়াল করলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার। এরপর টাকির দিকে ট্রেন যত এগিয়েছে অন্ধকার আরও গভীর হয়েছে। এমনকি স্টেশনগুলোও অন্ধকারে ডুবে আছে। টাকি স্টেশনও তার ব্যতিক্রম না। টাকিতে যখন নামলাম ঘড়িতে দেখি 10:30 বেজে গেছে। আমার সাথে থাকা বৃদ্ধ জিজ্ঞেস করলেন, সামনের রাস্তার মোড় অবধি এগিয়ে দেব? আমি তাকে বললাম, তার আর দরকার নেই, বন্ধু তো আসছে আমাকে নিতে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকবে বলেছিল সুজন, কিন্তু কাউন্টারের সামনে এসে দেখি কেউ নেই। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ট্রেন থেকে যে কজন লোক নেমেছিল তারা যে কে কোন দিকে চলে গেল তার কোনো হদিশ পেলাম না। এমনকি টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। ব্যাগ থেকে ফোনটা বাইরে বের করে দেখলাম ফুল চার্জ হয়ে গেছে। ফোনটা অন করে ফোন করলাম সুজনকে। ফোনটা বেজে গেল, কিন্তু কেউ ধরল না। আবার ফোন করতে যাব, এর মধ্যেই সুজনকে দেখলাম ফোন করলো। ফোনটা ধরে হ্যালো বলতেই ওপার প্রান্ত থেকে সুজন বলল,
একটু দাঁড়া, আমি আসছি নিতে। ফোনটা রেখে দিল সুজন। দেখতে দেখতে 11টা বাজতে চলল। অন্ধকার স্টেশনে আমি তখন একা বসে। চারিদিকে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক পরিবেশটাকে যেন ছমছমে করে তুলেছিল। আর তার মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেই একটা শিরশিরানি ভাব অনুভব করছিলাম। হঠাৎ চমকে উঠলাম একজনের গলার স্বর শুনে। বাবু যাইবেন কদ্দূর? দেখলাম একজন বয়স্ক লোক হাতে একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে। সেই টর্চের আলোতে দেখলাম বৃদ্ধ একটু ঝুঁকে আছে সামনের দিকে, পরনে লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। বৃদ্ধ আবার বলল, বাবু, যা ঝড় হয়েছে তাতে আর কিছু পাইবেন না। সামনে আমার রিক্সা আছে, চলেন, আপনারে নামাইয়া দিয়া যাই। আমি বললাম, না না, তুমি যাও, আমার বন্ধু আসছে। বৃদ্ধ আমার কথা শুনে আস্তে আস্তে চলে গেল রিক্সার কাছে। সেই সময় শুনতে পেলাম দূরে একটা বাইকের হর্নের শব্দ। একটু পরেই দেখলাম একটা মোটর বাইক আসছে স্টেশনের দিকে। স্টেশনের সিঁড়ির কাছে এসে থামলো বাইকটা। ব্যক্তিটির মাথায় হেলমেট, গায়ে একটা রেনকোট চাপানো, দেখে বোঝা যাচ্ছে না ব্যক্তিটিকে। একটু পরেই শুনলাম বাইকে আসা ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলছে, চলে আয়, আসতে বড্ড দেরি হয়ে গেল। গলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম সেটা সুজন। আমি ততক্ষণে স্টেশনের সিঁড়ি দিয়ে নেমে সুজনের বাইকের কাছে চলে গেছি। সুজন বলল, আরে বস তাড়াতাড়ি, তোকে বাড়িতে নামিয়ে আমি আরেক জায়গায় যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবি আবার? ভাবলাম কতদিন বাদে এলাম, চুটিয়ে আড্ডা মারব। আর এত রাতে কী এমন কাজ থাকে তোর? অভিসারে যাবি নাকি তুই? আমার সাথে সাথে সুজনও হেসে উঠল কথাগুলো শুনে। ততক্ষণে সুজন বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। আর বাইকে ওঠা থেকেই একটা কেমন যেন বোটকা গন্ধ ক্রমশ নাকে আসছিল। গন্ধটা সহ্য করতে না পেরে সুজনকে জিজ্ঞেস করেই ফেললাম, কিসের একটা বোটকা গন্ধ বেরোচ্ছে বলতো? সুজন বলল, আর বলিস না, বৃষ্টিতে সারা রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে, তাই আসার সময় পড়ে গেছিলাম রাস্তার পাশের কাদায়, তাই ওই কাদার গন্ধই বেরোচ্ছে। কথা বলতে বলতে খেয়াল করলাম আমরা একটা বড় রাস্তায় উঠেছি। বড় রাস্তায় লোকজনের জটলা। কয়েকজন পুলিশকেও দেখলাম দাঁড়িয়ে থাকতে। জটলা কাটিয়ে আমাদের বাইকটা একটা সরু গলি ধরতেই আমি সুজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে ওখানে, জানিস? সুজন বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। আর বলিস না, দিন রাত ওই থুবর মোড়ে অ্যাক্সিডেন্ট লেগেই আছে। আসার সময় শুনলাম ওই লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর স্পটেই মারা গেছে ছেলেটা। বাকি পথটুকু সুজন আমাকে টাকি পৌরসভা, হসপিটাল গেট, জাতীয় পাঠাগার, টাকি কলেজ এইসব দেখাতে দেখাতে নিয়ে আসলো। যদিও অন্ধকারে তার তেমন ভালোভাবে কিছু দেখতেই পারিনি। সব কিছুই কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে বলেই মনে হচ্ছিল। কলেজের পাশের রাস্তা দিয়ে কিছুটা দূর গিয়ে একটা গলির মুখে আমাকে নামিয়ে দিল সুজন। বলল, ওই যে বাঁ দিকের 3 নম্বর বাড়িটা, ওইটা আমাদের। ওই যে দেখ আমার কাকা রাস্তায় দাঁড়িয়ে। তুই যা, আমি কাজটা মিটিয়ে এক্ষুনি আসছি। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম সুজনের বাড়ির দিকে। দূর থেকে বোঝা না গেলেও সুজনের বাড়ির কাছে যেতেই সুজনের কাকা ছাড়াও আরও কয়েকজন লোককে দেখলাম সেখানে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখে সুজনের কাকা জিজ্ঞেস করলেন, কি চাই? আমি বললাম, কাকা, আমি সুজনের বন্ধু অরিন্দম। সু সু আমার কথা শেষ করার আগেই কাকা বলে উঠলেন, আসলে এমন একটা ঘটনা ঘটে গেল যে তোমার কথা আমাদের কারুর আর মনে নেই। আমি জানতে চাইলাম, কি হয়েছে কাকু? সুজনের কাকু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, আর যা বললেন তাতে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। কাকু বললেন, তুমি আসবে বলেই সকাল থেকে সুজন খুব ব্যস্ত ছিল। নিজের হাতে বাজার করেছে সব। সন্ধে থেকে তুমুল ঝড় আর বৃষ্টি। আমরা সবাই বললাম আজ অরিন্দমকে আসতে বারণ করে দে, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনল না, বরং বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল তোমাকে আনতে। আর তখনই বিপদটা ঘটল। ওই থুবার মোড়ের মুখে সুজনের বাইকে একটা লরি এসে ধাক্কা মারে, আর তার সাথে সাথেই সুজন বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। হেলমেট থাকা সত্ত্বেও মাথায় জোরে আঘাত লাগে, আর সব শেষ। আমি অনুভব করলাম কাকুর শেষ কয়েকটা কথা শোনার সাথে সাথে আমার শিরদাঁড়া দিয়ে
একটা ঠান্ডার স্রোত বেয়ে গেল। আমার সারা মাথা ঝিমঝিম করতে লাগলো। কাকু আবার আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু সুজন যে বলেছিল তুমি আমাদের বাড়ির ঠিকানা জানো না, তাহলে তুমি এলে কিভাবে? আমি তখন কোনো আর উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। শুধু মনে হচ্ছে, আমি তবে কার সাথে আসলাম? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? বুঝতে পারলাম চারপাশটা ঝাপসা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছি না আর। তারপরেই আমার চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। সেই দিনের রাতের কথা আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি সুজনের কাকুর ঘরে বিছানায় শুয়ে আছি। সারা বাড়িতে কান্নার শব্দ। আমি গতকাল রাতের কথা ভুলতেই পারছিলাম না। মোবাইলটা একবার হাতে নিয়ে দেখলাম, সেই রাতে সত্যিই কি সুজন ফোন করেছিল? কারণ সুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার টাকিতে নামার আধ ঘন্টা আগে। মোবাইলের কলার লিস্টে তখনও জ্বলজ্বল করছে সুজনের নাম। মনে মনে ভাবলাম, সুজন ওর কথা রেখেছে। ওই অন্ধকারেও আমাকে টাকি শহর দেখিয়েছে, আর ঝড় জলের রাতে আমি যাতে কোনো বিপদে না পড়ি সেই জন্য সে তাদের বাড়ি অবধি আমাকে পৌঁছে দিয়েছে। সমস্ত কাজ মিটিয়ে আমি রাতের ট্রেন ধরে কলকাতায় চলে আসলাম। সুজনের কাকা আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে গিয়েছিল। সেই রাতের কথা আমি কাউকেই বলিনি। সেই ঘটনার পর আর কোনো দিন আমি টাকি যাইনি, যাবার ইচ্ছাও নেই। এমনকি সেই দিনের ঘটনার সদুত্তর এখনও আমার কাছে নেই। হয়তো সুজনের টাকি দেখানোর বাসনা এতটাই বেশি ছিল যে সে মারা গিয়েও তা পূর্ণ করে দিয়ে গেল, কিংবা আমাদের বন্ধুত্বটা এতই বেশি ছিল যে সুজন আমাকে শেষ দেখা দিয়ে গেল। তবে সেই দিনের পর রাত করে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো বাইক চোখে পড়লেই মনে হয় ওই বোধহয় সুজন আসলো আবার আমার সঙ্গে দেখা করতে।